প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট হাসান মামুন। স্বাগত। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, আরপিও সংশোধনের প্রস্তাব, দলগুলো সন্তুষ্ট, আপত্তি ও ভিন্ন মতও আছে। ইউনূস আনোয়ার বৈঠক, দুই দেশের সম্পর্ক গভীর করার দৃঢ় প্রত্যয়। দৈনিক যুগান্তর, মালয়েশিয়ার সঙ্গে 5 সমঝোতা স্মারক সই, আওয়ামী বন্দনা নেপথ্যে কারা, হঠাৎ মুখোশধারীদের জিগির। দৈনিক সমকাল, বিএনপির সায়, জামায়াতের প্রশ্ন, ছোট দলে মিশ্র মত। আমরা নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত, মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠের শিরোনাম, বন্ধ 353 কারখানা, লক্ষাধিক বেকার, স্লোগান নির্ভর দিন শেষ, জনগণ চায় রাজনীতির পরিবর্তন, তারেক রহমান বলেছেন। দৈনিক ইত্তেফাক, জোট সঙ্গীর প্রতীকে ভোট করতে পারবে অনিবন্ধিত দল, বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক গভীর করার অঙ্গীকার, সবার আগে দরকার গণপরিষদ নির্বাচন, ফরহাদ মোজাহার বলেছেন। নির্বাচন নিয়ে শঙ্কা দেখছে বিএনপি, ধুঁকছে বিমান। ঐক্যমত্য কমিশনের কার্যক্রম শুনলেন মার্কিন রাষ্ট্রদূত, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, মানব জমিনের শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র, ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে, দুদক চেয়ারম্যান বললেন দুর্নীতির অভিযোগ থাকলে ছাড় নয় উপদেষ্টাদেরও। কালবেলার শিরোনাম, সমঝোতার দরপড়তে গচ্চা 323 কোটি টাকা, ফেব্রুয়ারির মাঝামাঝি ভোটের জন্য প্রস্তুত বাংলাদেশ, মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা বলেছেন। সময়ের আলো, কম খরচায় মালয়েশিয়া, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না 89% মানুষ। রূপালী বাংলাদেশ, পুরনো সিন্ডিকেটের থাবায় অস্থিতিশীল গমের বাজার, অংশীদারিত্ব গভীর করবে বাংলাদেশ মালয়েশিয়া। আপনি শিরোনাম শুনলেন। জি, মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে আছেন এবং সেখানে দুই দেশের সম্পর্ক গভীর করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে এবং কম খরচে মালয়েশিয়া যাওয়ার একটি সম্ভাবনাও তৈরি হয়েছে। সময়ের আলো শিরোনাম। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ রেজা ভাই। মালয়েশিয়া তো উন্নতি করেছে, জি, সেখানে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে এবং আমরা সেখানে কাজকর্ম করতে যাচ্ছি। বিপুল সংখ্যক শ্রমিক সেখানে আছেন এবং অনিয়মিত হয়ে পড়া শ্রমিকও কিন্তু অনেক। এই মাঝে প্রোটোকল জটিলতায় কিছু শ্রমিক আটকে গিয়েছিল রপ্তানি, তো সেই ব্যাপারে অগ্রগতি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত প্রভাব এখানে কিছুটা কাজে দেবে আমার ধারণা, কারণ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং মালয়েশিয়ার যে সিনিয়র নেতা, মানে নিজ নামে যিনি পরিচিত, মানে সুখ্যাত মাহাথির মোহাম্মদ, তার সঙ্গেও তার ব্যক্তিগত সম্পর্ক আছে। তো এটা আমাদের একটা বড় মানে সোশ্যাল ক্যাপিটাল বলা যায় দেশের আর কি, যে ডক্টর ইউনূসের এই ব্যক্তিগত যোগাযোগগুলো এগুলো কাজে দেয়। এবং এখন তো এই যে ট্রাম্পের যে শুল্ক নীতি, সেখানে হয়তো এটা সেভাবে এফেক্টিভ হবে না, কিন্তু এইসব ক্ষেত্রে আঞ্চলিক এবং দীর্ঘদিন ধরে যেসব দেশের সঙ্গে আমাদের সহায়তার সম্পর্ক আছে সেসব ক্ষেত্রে, যেমন মালয়েশিয়ার সঙ্গে আমাদের মূল সম্পর্ক হচ্ছে আমরা ওই যে কাজের লোক মানে শ্রমিক পাঠানো, রপ্তানি করি। তো আমরা এখন একটু মানসম্পন্ন শ্রমিকও পাঠাতে চাচ্ছি। মানে যেটা গতকাল সমঝোতার মধ্যে বোধ করি এরকমও হয়েছে যে মালয়েশিয়ার শ্রমিকরা যেরকম অধিকার পায় বা সুরক্ষা পায় সেরকম বাংলাদেশি একই রকম পাবে। এই বিষয়ে একটু বিস্তারিত জানতে হবে আমাদের, এটা খুবই উৎসাহব্যঞ্জক। আরেকটা হচ্ছে যে আমাদের ওখানে যেসব শ্রমিক আছেন তাদের অনেকে তো ইংরেজিতে অভ্যস্ত না, তারা বাংলায় অভিযোগ করতে পারবেন। তো এই ব্যাপারগুলো ওইখানে কিন্তু এই প্রতিনিধি দলে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী, যিনি আসলে প্রকৃতপক্ষে আইনমন্ত্রী, উনিও আছেন এবং উনি বেশ দৌড়ঝাঁপ করেছেন এর আগে এই খাতে, কিন্তু উনি কিছু সংস্কারের চেষ্টা করেছেন। তো যাই হোক, এবং আমরা তো দেখছি যে প্রবাসী আয় ভালো আসছে আমাদের দেশে।
প্রবাসী আয়ের প্রবাহ খুবই ভালো এবং রেকর্ড পরিমাণে প্রবাসী আয় এসছে গত অর্থ বছরে, এবং এর ফলে আমাদের কিন্তু রিজার্ভ পরিস্থিতি স্বস্তিকর হয়েছে। এই কথাটা কালকে ডক্টর ইউনূস বলেছেন, ওইখানে যে সুধী সমাবেশ হয়েছে সেখানে উনি বলেছেন যে আপনাদের কন্ট্রিবিউশন আছে আমাদের ইকোনমিতে এবং এটার প্রতিদান আমরা দিতে চাই। এই যে আগামী নির্বাচন হচ্ছে, হ্যাঁ, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, জি জি, উনি বলেছেন যে ইলেকশন কমিশনের সাথে কথা হচ্ছে, ইলেকশন কমিশন এই লক্ষ্যে কাজ করছে, আমরা তো জানি এই লক্ষ্যে কাজ হচ্ছে। তো এটা খুবই উৎসাহব্যঞ্জক। আর হচ্ছে 5টা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, এখানে বিনিয়োগ বাণিজ্য বিষয়ে সমঝোতার কথা বলা আছে। আমি এখানে বিশেষ করে উল্লেখ করতে চাই হালাল পণ্য। হালাল পণ্যের কিন্তু বিশাল একটা বাজার আছে পৃথিবীতে। তো আমরা তো এই ক্ষেত্রে আগাতে পারি। এই আমাদের, যদিও আমরা কিন্তু 3rd লার্জেস্ট মুসলিম কান্ট্রি, তাই না? তো এটা যদি মালয়েশিয়ার অভিজ্ঞতা যদি এই ক্ষেত্রে আমাদের সহায়তা করে, আমরাও এখানে যদি ইন্ডাস্ট্রি করতে পারি, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করতে পারি, সেটা খুবই ভালো। মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতেও বলেছেন যে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত এবং নির্বাচনের কথা বলেছেন। কিন্তু দেশের পরিস্থিতি কি বলে? এনসিপির গতকাল তাদের যুব সমাবেশে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে দ্ব্যর্থহীনভাবে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এবং সংস্কার বিচার না করে এবং এই নির্বাচন হতে দেওয়া হবে না, বা এই ধরনের মানে কথা বলা হয়েছে। তো আপনার কি মনে হয় যে এই যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে একদিকে গভর্নমেন্ট, আবার একদিকে বলা হচ্ছে না নির্বাচন হবে না, তাহলে মাঝখানের অবস্থাটা কি? যে এটা খুবই ইন্টারেস্টিং যে ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট দল অনেকে কিন্তু বলেন, এবং এটা বলার কারণ আছে। এনসিপি আমরা লক্ষ্য করেছি যে সরকারের 1 বছর পূর্তির মুহূর্তে টিআইবি প্রধান উনিও কিন্তু বলেছেন, টিআইবি প্রধান কিন্তু একই সঙ্গে এই অনুষ্ঠানে আমরা আলাপ করেছি, উনি একটা সংস্কার কমিশনের চেয়ারম্যান বটে এবং ঐকমত্য কমিশনের সদস্য। উনি নিজে বলেছেন যে এটা কিংস পার্টি। তো যাই হোক, তো সেই কিংস পার্টি এই ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে। কালকে নাহিদ ইসলামের বক্তব্য, নাহিদ ইসলামের বক্তব্য তো আরো স্পষ্ট যে আমরা জুলাই ঘোষণাতে ছাড় দিয়েছি, কিন্তু জুলাই সনদে আমরা ছাড় দেব না এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। আমি বরং নাহিদ ইসলামের বক্তব্যকে বেশি গুরুত্ব দিতে চাই, কারণ নাহিদ ইসলাম কিন্তু এলোমেলো কথাবার্তা বলেন না সাধারণত, আমরা দেখেছি তাদের মধ্যে, এবং উনি ওই দলের প্রধান, তাই না? তার একটা ভিন্ন ইমেজ আছে এবং গণ অভ্যুত্থানে মানে উনি তো সবার সামনে এসেছিলেন, ফলে তার কথার কিন্তু গুরুত্ব আছে। তো উনি যেটা বলেছেন যে জুলাই সনদে ছাড় দেওয়া হবে না, আমরা জানি যে ঘোষণাপত্র একটা হয়েছে এবং এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে দলগুলোর মধ্যে। তো যাই হোক, সেটার ইমপ্লিকেশন তো ওই রকম মানে বেশি না, কিন্তু জুলাই সনদের ইমপ্লিকেশন বেশি। জুলাই সনদ হচ্ছে সংস্কারের সনদ। তো এখন এই সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে তো বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য আছে, মতৈক্যও আছে। এখন সব ব্যাপারে মতৈক্য হতে হবে, এটা তো একটা অদ্ভুত কথা। এনসিপির যে দাবি যে তাদের কথা মতো আসলে জুলাই সনদ হতে হবে, তো এটা শুরু থেকে তারা এই ধরনের একটা অবস্থান নিয়েছে যে তারা যেগুলোকে মৌলিক বিষয় মনে করে সেগুলোতে সবাইকে একমত হতে হবে। এবং বলা যায় এখানে জামাতেরও সায় আছে। হ্যাঁ, জামাতেরও সায় আছে, অনেকখানি জামাতেরও সায় আছে। এখন রেজা ভাই, এটা একটা মানে ভেতরে ভেতরে সমঝোতা এবং মানে আসন সমঝোতা ইত্যাদির চেষ্টা কিনা, চেষ্টার প্রতিফলন কিনা এইসব বক্তব্য, এ কথাও কিন্তু রাজনীতির বাজারে আছে, যে চাপ দিয়ে বড় দলের কাছ থেকে সংস্কারে কিছু সংস্কার আদায়, কিছু সুবিধা আদায়, কিংবা নির্বাচনী কিছু সমঝোতা জায়গা বের করা, এইরকম প্রচেষ্টা আছে বলে মনে করে, এবং এই বক্তব্যগুলো তারই প্রতিফলন বলে মনে করা হয়। কারণ সরকার তো অবস্থান নিয়েছে নির্বাচনের পক্ষে, এবং ইলেকশন কমিশন কিন্তু আরপিও সংশোধনীর আরপিওর কথা অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা, যেমন দলগুলো সন্তুষ্ট, আপত্তি ও ভিন্নমত আছে। প্রথম আলোর শিরোনাম বলা হচ্ছে যে ইসির প্রস্তাব নিয়ে বড় কোনো আপত্তি নেই, কিন্তু জোটগত নির্বাচনে প্রতীক সংক্রান্ত প্রস্তাব নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া, এবং ইভিএম বাতিল ও সশস্ত্র বাহিনী সংক্রান্ত প্রস্তাবে ইতিবাচক মত দিয়েছেন অনেকেই। এখানে একটু আপত্তি আছে কোন কোন দলের, যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ না করে ইসি প্রস্তাব দিয়েছে। তো ইসি তার প্রস্তাব দিয়েছে, সেটা তো দিতেই পারে, এটা তো চূড়ান্ত হয়নি,
এটা উপদেষ্টা পরিষদে চূড়ান্ত হবে এবং চূড়ান্ত হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে এটা সংশোধনী করবে, তাই না? প্রক্রিয়া হিসেবে এটা মনে হয় না খুব গোলমেলে, তো এবং ভিন্নমত খুব একটা দেখা যাচ্ছে না, যেগুলো আপনি উল্লেখ করলেন, তাই না? তো এই ক্ষেত্রে দেখবো আমরা যে হাসিনা সরকারের আমলে বেশ কিছু সংশোধনী আবার বাদ দেওয়া হয়েছিল, যেমন এই যে না ভোট বাদ দেওয়া হয়েছিল, তারপরে হচ্ছে যে একটা আসনের একটা কেন্দ্রে ভোট স্থগিত করতে পারতো, পুরোটা বাতিল করতে, তো সেটাও ফিরিয়ে আনা হয়েছে। এখন কথা হচ্ছে যে এইগুলো যে একটা কেন্দ্রে ভোট যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে পুরোটা বাতিল করা পরিস্থিতি বিবেচনা, কিন্তু সেই জায়গাতে ব্যাপারটা কি এরকম হবে না? যদি কেউ প্রশ্ন এটাও তুলছেন যে সতর্কতার সঙ্গে প্রয়োগ করা ধরেন একটি পার্টি হয়তো চিন্তা করছে যে আমার তো ভরাডুবি হচ্ছে, তাহলে আমি একটা কেন্দ্রে মোটামুটি একটা গন্ডগোল বাধাই দিই, মানে এরকম কথাও তুলছেন অনেকে। তাহলে তো হ্যাঁ, এই কথাটা এই জন্য বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের উচিত যদি তার ক্ষমতা বাড়ে সেই ক্ষমতা যেন সতর্কতার সঙ্গে কমিশন প্রয়োগ করে, নাহলে কিন্তু কমিশন বিতর্কিত হবে এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং এগুলো সতর্কতার সঙ্গে দেখতে হবে। আমার তো মনে হয় যে সরকারেরও এখানে জোরালো অংশগ্রহণ করা উচিত, রাজনৈতিক দলগুলোরও মতামত এসছে, এগুলো সব বিবেচনা করে আরপিও সংশোধনী করা উচিত, যাতে এটা নিয়ে আবার জটিলতার সৃষ্টি না হয়। আমরা তো সামনে একটা ভালো নির্বাচন চাচ্ছি এবং সরকার বলছে যে কখনো হয়নি এরকম নির্বাচন হবে স্মরণকালে, জি সবচেয়ে ভালো নির্বাচন হবে। তো সবচেয়ে ভালো না হলেও মোটামুটি ভালো তো হতে হবে, তাই না? মোটামুটি ভালো না হলে তো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ঐকমত্য কমিশনের কার্যক্রম শুনলেন মার্কিন রাষ্ট্রদূত, এবং 6 মাস ধরে চলা ঐকমত্য কমিশনের কার্যক্রম সম্পর্কে এবার মুখপাত্রের কাছ থেকে সবিস্তারে শুনলেন ঢাকার নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। তো প্রশ্নটা হলো যে এভাবে কি সবাই শুনতে চাইবেন নাকি? হ্যাঁ, এখানে দুইটা মত আছে রেজা ভাই। একটা হচ্ছে যে বৈঠক যদি হয় সেটা প্রকাশ্যে হয় ভালো, এবং সেই সব খবর মানুষ জানাই ভালো। মাঝে তো একটা খুব আলোড়ন সৃষ্টিকারী একটা ঘটনা ঘটেছিল যে কক্সবাজারে যে পিটার হাসের সঙ্গে বৈঠক হচ্ছে ইত্যাদি। পিটার হাস তখন দেশেই ছিলেন, এবং সেই ক্ষেত্রে আমি বোধহয় আপনার সাথেও কথা বলেছিলাম এরকম যে প্রচার মাধ্যমের আমাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল, আমরা কি উড়ো খবর কি কান নিয়ে গেল চিলে, কান নিয়ে। তবে এটাও উল্লেখ করা দরকার যে প্রচার মাধ্যমের আরেকটা অংশ খুব দায়িত্বশীলতার সঙ্গে খবর নিয়ে মানে মূল প্রচার করেছে, যে মূল অংশটা যেটা সেটা সেই জায়গায় না, এটাতে সায় দেয়নি, এবং তারা প্রচার করেছে যে পিটার হাস দেশেই নাই, তাই না? সুতরাং এইসব খবরের কোনো ভিত্তি নাই, কিন্তু ওখানে বিরাট উত্তেজনা তৈরি হয়েছিল। তো এতে আমাদের আসলে মানে কি বলা যায়, আমাদের রাজনৈতিক মানও প্রকাশ পায়। আমরা যে মানে অস্থির হয়ে যায় একটা কিছু শুনলেই, এবং যৌক্তিকতা বিচার করে। যাই হোক, আপনাকে যে প্রশ্নটা করছিলাম, তাহলে সবাই শুনতে চাইবেন নাকি? আমেরিকা তো একটা গুরুত্বপূর্ণ অংশীদার আমাদের, মানে আমাদের বাণিজ্যের অংশীদার, আমাদের রাজনৈতিক সংস্কারেরও আসলে অংশীদার, অস্বীকার করে লাভ নাই। আর শুনতে চাইতেই পারে। উন্নয়ন সহযোগীরা আমাদের মানে আমাদের গণতন্ত্র, আমাদের উন্নয়নের স্টেক হোল্ডার, সেই হিসেবে তাদের এক ধরনের, তবে আমি মনে করি যে এই বৈঠকগুলো স্বচ্ছতার সঙ্গে হওয়া উচিত এবং বিস্তারিত জানানো উচিত মানুষকে যে কি আলোচনা হলো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানে স্বচ্ছতার অভাবে কিন্তু অনেক ক্ষেত্রে ভুল ধারণা তৈরি হয়। সচিবালয়ে 6টার পর অবস্থানে কড়াকড়ি। আমাদের এই সচিবালয় নিয়ে নানা ধরনের সিদ্ধান্ত আমরা এর মধ্যে দেখেছি। এই যাওয়া যাবে না, এই করা যাবে না, এই লোক ঢুকতে পারবে না, এইটা করা যাবে না, এই সময় মব করা যাবে না, বিক্ষোভ মিছিল করা যাবে না, কিন্তু কোনোটাই তো বোধ করি ওইভাবে কার্যকর হয় নাই। এটা কি হবে বোধ করি? সচিবালয় তো আমাদের একটা সংরক্ষিত এলাকা, রাষ্ট্রের তো হার্ট, জি, এবং প্রশাসনের কেন্দ্র। তো কিন্তু সচিবালয়ের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সচিবালয়ের ভেতরে আমাদের সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী বলে যারা পরিচিত, তারা বিক্ষোভ করেছে রাত দুপুরে, রীতি অমান্য করে, বিধিবিধান অমান্য করে। আমরা এনবিআর রিফর্ম নিয়ে তো বিরাট কাণ্ড হয়েছে, সেগুলো আমরা জানি, এবং তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানে খোদ সচিবালয়ের ভেতরের লোকজনই বিশৃঙ্খলা তৈরি করছে, তাই না? আবার বাইরে থেকে সচিবালয়ে ঢুকে সিদ্ধান্ত বদলে নিয়ে আসা, শুরু হয়েছে এটা। কিছুদিন আগে একটা মব ঢুকে পড়েছিল সচিবালয়ে, পরে সেটাকে পুলিশ সেনাবাহিনী হস্তক্ষেপ করে নিয়ন্ত্রণ করেছে। তো কোনো বিধিবিধানই আসলে বা কোনো নিষেধাজ্ঞাই কার্যকর হয় না। আমরা জানি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও ওই এলাকায় কয়েকবার নিষেধাজ্ঞা জারি করা হলো, কিন্তু এই যে কিংস পার্টি বলে পরিচিত, তারাই কিন্তু
মানে নিষেধাজ্ঞা এখানে ভঙ্গ আবার করেছে এবং এখানে আবার প্রশ্ন উঠেছে যে কারো কারো বিরুদ্ধে ব্যাপারে খুবই শিথিল, তাকে কারো কারো ব্যাপারে বিমাত ফ্যান পর্যন্ত ঠান্ডা পানির ফ্যান পর্যন্ত এনে দেওয়া কারো হয়। কাউকে গরম পানি কাউকে ঠান্ডা পানি। তো সরকারের এই ভূমিকাটা আসলে বিতর্কিত হচ্ছে। আমি একটু প্রসঙ্গ করে বলি, আমি এই অনুষ্ঠানে এসেছি একটা সিএনজি স্কুটারে। আচ্ছা আচ্ছা। তো এই চালক পুরনো প্রবীণ মানুষ উনি বলছিলেন, আমি তো আলাপ করি সাংবাদিক হিসেবে, তো উনি বলছিলেন যে ফখরুদ্দিন সাহেব তো অনেক কিছু করছিলেন, টাইট দিছিলেন, আমি তখন চিটাগাঙ্গে ছিলাম, আগের কথা বলছেন, ওনার মনে আছে যে উনি দুর্নীতিবাজদের টাইট দিয়েছিলেন, কাউকে ছাড় দেন না ইত্যাদি, কিন্তু ইউনূস সাহেব তো কিছুই করছেন না, এটা উনি বললেন আগে, একটু আগে। তো এটা কিন্তু সাধারণ মানুষ বলছে, তিনি কিন্তু সাধারণ মানুষের প্রতিনিধি, উনি বললেন, এবং উনি বিএনপির সমালোচনা করলেন, চাঁদাবাজি এইসব কথা বললেন, বিক্ষিপ্তভাবে কিছু কথা বললেন, সিস্টেমেটিক না। এবং উনি এটাও বললেন যে ওনার স্কুটারে যারা ওঠে তারা এখন মানে যাত্রী যারা, তারা পরিবর্তন চায়, তারা নতুন কিছু দেখতে চায়, শুনে তো সে, হ্যাঁ শুনে। তো ফলে এদের মতামত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা কি সুজনের জরিপের কথা জানি, আমি জানি না কাদের কাছে সুজন গেছে, কিন্তু এই ধরনের মানুষের কাছে যাওয়া দরকার, এই যে বিপুল সংখ্যক মানুষ দেশের। মামুন, আমরা একেবারে শেষের দিকে কোচিং মাইলস্টোন ট্র্যাজেডির পরে অভিভাবকরা গতকাল তারা প্রতিবাদ করেছে যে এক মা বলেছেন যে আমার বাচ্চা যদি কোচিংয়ে না থাকতো তাহলে আমি বাচ্চাকে ফিরে পেতাম। সৃষ্টিকর্তার আমরা ওই যে বলি না জন্ম মৃত্যু অনিবার্য, কিন্তু এই যে কোচিং বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, এই কোচিং বাণিজ্য কেন? ক্লাস শেষ করার সাথে সাথেই বলো চলো কোচিংয়ে যাও, একই প্রতিষ্ঠানে, তাহলে যেটা কোচিংয়ে পড়ানো যায় সেটা ক্লাসে পড়ানো যায় না কেন? নাকি আমি বোকার মতো প্রশ্ন করলাম? এই কোচিং নিয়ে তো অনেক দিন ধরে বিতর্ক চলছে না, কোচিং বাণিজ্য। দুইটা মত আছে রেজা ভাই এখানে। একটা হচ্ছে যে ক্লাসে ভালো মতো পড়ানো দরকার, তাহলে কোচিংয়ের প্রয়োজন নেই, যেটা আমাদের সময় ছিল। মানে সেক্ষেত্রে শিক্ষকের মান, শিক্ষার পরিবেশ এগুলো গুরুত্বপূর্ণ। আমরা তো জানি যে বেশ কিছু বিষয়ে উপযুক্ত শিক্ষক নেই আমাদের যথেষ্ট। অঙ্কের শিক্ষক, গণিতের শিক্ষক, বিজ্ঞানের শিক্ষক অভাব আছে, ইংরেজি শিক্ষকের অভাব আছে, প্রশিক্ষণের অভাব আছে। হয়তো মেধাবী ছাত্র ছিলেন শিক্ষক, কিন্তু উনি প্রশিক্ষিত না। তো এটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ক্লাসরুমে যদি ভালো মতো পড়ানো হয় তাহলে কোচিংয়ের প্রয়োজন নেই, এরকম মতামত আছে। তবে আবার এটাও আছে যে আলাদা করে কোচিং সেন্টার না হয়ে স্কুলে যদি কোচিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে অবকাঠামোটা ব্যবহার করা যায়, এই মতও কিন্তু আছে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম কোচিং, কেউ বলছেন বাণিজ্য, আদৌ কি বাণিজ্য, এই বাণিজ্য কি না বা ছাত্রছাত্রীদের জন্য কতটা জরুরি, এই বিষয়টি আলোচিত হওয়া দরকার। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই সময় আবারও কথা হবে। খোদা হাফেজ।